চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের আগের দিন বাটারফ্লাই এখান থেকে লেসন 10 শান্তিনিকেতন এটা করাচ্ছিলাম। এর মধ্যে আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করে ফেলেছি। প্রথম যে এপিসোড ছিল সেই প্রথম এপিসোডে আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করেছি। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 5 শেষের দিকে আছে, তার আগে বেশ কিছুটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা দেখো। লেটস কন্টিনিউ। নাথিং হ্যাজ চেঞ্জড, আম্রকুঞ্জ সেজ। কোনো কিছুই পরিবর্তন হয়নি ভাই, আম্রকুঞ্জ বলে উঠল। দেয়ার সি দ্য স্টুডেন্টস, দেখো এখানে ছেলেমেয়েরা এসছে, এখানে ছাত্রছাত্রীরা এসছে। দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা বসে আছে খোলা আকাশের নিচে। ওপেন এয়ার, এয়ার মানে এখানে বাতাস, বাতাস কিন্তু বলবো না, খোলা বাতাস বলি না, খোলা আকাশের নিচে মানেই ইন ওপেন এয়ার। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, দ্য আর্থ পৃথিবী হয় তাদের শ্রেণীকক্ষ। এখানেও বলছি দ্য আর্থ মানে কিন্তু পৃথিবী বলবে না, এখানে পৃথিবী না বলে প্রকৃতি বলো। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, এই প্রকৃতি হচ্ছে তাদের শ্রেণীকক্ষ, মানে এই প্রকৃতির থেকেই তারা কিন্তু শিখবে। প্রকৃতির খোলামেলা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বিশ্বাস করতেন না চার দেওয়ালের মধ্যে বসে থেকে আবদ্ধ অবস্থায় শিক্ষা গ্রহণ করতে। প্রকৃতির মাঝে খোলামেলাভাবে উন্মুক্ত পরিবেশের মধ্যে ছাত্রছাত্রীরা মনের আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে, এটাই ছিল তার শিক্ষা সম্বন্ধীয় দর্শন। সেই দর্শনে বিশ্বাস করতেন বলেই ছেলেমেয়েরা কিন্তু এখনও এই 2024 সালেও তোমরা যদি শান্তিনিকেতন যাও তাহলে দেখবে পাঠভবন, শিক্ষাছাত্র প্রভৃতি জায়গার প্রচুর ছেলেমেয়ে খোলা, এখন অনেক ক্লাসরুম হয়েছে, কিন্তু প্রকৃতির মধ্যেও কিন্তু তাদের পড়াশোনার ব্যবস্থা আছে। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশই হলো তাদের ছাদ, অর্থাৎ খোলা আকাশ, সেই আকাশটাই নাকি তাদের ছাদ। বেশ একটা মজার জিনিস কিন্তু। ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, এটা এখনও সেই একই রকম অপরিবর্তিত আছে যখন কিনা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে থাকতেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন এরকমই খোলা মাঠে নিজে কবিতা পড়তেন, নিজে গান যেগুলো লিখতেন সেগুলি ছাত্রছাত্রীদের পড়ে শোনাতেন, বা তার যে সমস্ত গুণমুগ্ধ বিদগ্ধ যে সমস্ত গুণী মানুষজন ছিলেন তাদের সঙ্গে আলোচনা করতেন। সেটা যেমন খোলা আকাশের নিচে, আজকেও ছেলেমেয়েরা সেই খোলা আকাশের নিচে শিক্ষা গ্রহণ করে, বিষয়টা কিন্তু একই রকম অপরিবর্তিত আছে। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন, সিংহ সদন মানে প্রবেশ দুয়ার, অর্থাৎ প্রধান যে প্রবেশ দুয়ার সেটাকে সিংহ সদন বলে। পাঠভবনের ঠিক উল্টো দিকে সিংহ সদন, এবং সেখানে একটি ঘণ্টা আছে, সেই ঘণ্টার ধ্বনি শুনেই বৈতালিক ক্লাসরুমের যে সময় ডিউরেশন, সেই ডিউরেশন এবং তারপরে বিদ্যালয় ছুটি হওয়া, এই সমস্ত বিষয়গুলোর ঘণ্টা সেখান থেকে দেওয়া হয়। সেই জন্য বলছে দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন দ্য গেটওয়ে। সিংহ সদন, সিংহ সদন দিয়ে খুব সুন্দর বাংলায় একটা গান আছে, খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। দ্য সিংহ সদন দ্য গেটওয়ে সেজ শ্যামলী, ইট উইল রিং দ্য ফিউচার, ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন। তাহলে এটা ফিউচার জেনারেশনের জন্যও বাজতে থাকবে, অর্থাৎ কোনো কিছুই পরিবর্তিত হবে না। যে আদর্শ এবং যে সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থার মধ্যে বহু প্রাচীনকাল থেকে চলে আসছে, সেই আদর্শই কিন্তু ভবিষ্যতের যে প্রজন্ম, সেই প্রজন্মকেও ধ্বনিত করবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টুনাইট, এখানেই আজকে একটি ড্রামা, নাটকের রিহার্সাল মানে মঞ্চস্থ হওয়ার আগে যে অনুশীলন চলে, সেই অনুশীলনকে রিহার্সাল বলে, এখানে অনুষ্ঠিত হয়েছে। শেষ পুনশ্চ বলল, দে আর ইউজিং মাই কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে অনেকে উঠান বলেন, বারান্দা বলেন, আবার আঙিনাও বলা যায়। উঠান, আঙিনা, বারান্দা, অঞ্চল, আঁচল, এগুলো সবগুলোই কোর্টইয়ার্ডের সমতুল্য শব্দ। দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি, তাহলে এখানেই একটা সং, গান, এবং পোয়েট্রি রিডিং ইভিনিং অর্থাৎ আবৃত্তি পাঠের সন্ধ্যা এখানে অনুষ্ঠিত হয়। সেজ আম্রকুঞ্জ। শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, সেজ দেহলি। শান্তিনিকেতন হলো এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, অর্থাৎ মহান শিক্ষার পীঠস্থান, অর্থাৎ শিক্ষা গ্রহণের পীঠস্থান। বিভিন্ন, যেমন আমাদের আগে যেমন তক্ষশিলা ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, এগুলো যেমন আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি, গ্লোরিয়াস পাস্ট, একে যেমন মনে করিয়ে দেয়, সেরকমই শান্তিনিকেতন কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে
সারা পৃথিবীর মধ্যে একটি নামকরা বিশ্ববিদ্যালয় এবং এখানে ছেলেমেয়েরা যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করে এবং দেশের মুখ উজ্জ্বল করে। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। শান্তিনিকেতন শুধু যে পড়াশোনার পীঠস্থান বা শিক্ষাগ্রহণের পীঠস্থান, শিক্ষাগ্রহণেরই জায়গা তা নয়, এই জায়গাটি হলো আনন্দ এবং বন্ধুত্বেরও জায়গা। বন্ধুত্ব শব্দটিকে এখানে কিন্তু অনেকে ঠিকঠাক ইন্টারপ্রেট করেন না। মানে এখানে বন্ধুত্ব বলতে আমরা বিশ্বভারতীতে দেখেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে দেশ বিদেশ থেকে, বিশেষ করে চীনা ভবন, জাপানি ভবন বা ইয়ের থেকে কলা ভবন, সঙ্গীত ভবন, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে প্রচুর বিদেশি ছাত্রছাত্রী আসতেন এবং তারা কিন্তু আস্তে আস্তে আমাদের ডিপার্টমেন্টে যেমন নেপালি, ভুটিয়া প্রভৃতি জনজাতির ছাত্রছাত্রীরা আসতো এবং তারা আমাদের সঙ্গে থাকতো, আমাদের সঙ্গে একই সঙ্গে খেত, একই রকম পোশাক পরে তারা বিদ্যালয়ে যেত। ওখানে যে উত্তর শিক্ষা সদন, সেখানে আমরা দেখেছি তারা একই পোশাক পরে, পাঠভবনেও তাই একই পোশাক পরে তারা বইতে লেগে যেত, ক্লাস করতো। তার জন্যে বন্ধুত্ব বিষয়টা কিন্তু শান্তিনিকেতনে সব জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ, সব জায়গাতেই আনন্দ করে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে থাকা ভালো। তাই বলছেন শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, অল দ্য হাউসেস সে টুগেদার। এরপরে সমস্ত বাড়িগুলি একসাথে বলে উঠল, শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেন দ্য সেম। শান্তিনিকেতন আগেও যা ছিল এখনও তাই আছে এবং তাই থাকবে। এরপরে এই রেড রোডস দ্যাট রান ফ্রম দ্য ভিলেজেস বলে যে অংশটুকু আছে, সেই অংশটুকু আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। আগে তোমাদের যেটুকু অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটুকু করিয়ে দিই। মানেগুলো দেখে নাও। ওয়ার্ডরোব, গেটওয়ে মানে হচ্ছে এন্ট্রান্স, রিহার্সাল মানে হচ্ছে প্র্যাকটিস বিফোর দ্য ফাইনাল পারফরমেন্স, অর্থাৎ অনুশীলন করা হচ্ছে যেটা একদম চূড়ান্ত পর্যায়ের যে অভিনয় বা চূড়ান্ত পর্যায়ের যে পারফরমেন্স মানে কি বলা যাবে, দক্ষতা। পারফরমেন্স মানে হচ্ছে প্রদর্শন, তাহলে চূড়ান্ত প্রদর্শনের আগে যে অনুশীলন করা হয় তাকে বলা হচ্ছে রিহার্সাল। কোর্টিয়ার্ড মানে হচ্ছে ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে কম্পেনিয়নশিপ বা বন্ধুত্ব, আর অস্ট্রেই মানে হচ্ছে টু বি লেড অ্যাওয়ে, অর্থাৎ বিপদগামী হওয়া। এখানে কিন্তু বিপদগামী হওয়া বলতে খারাপ পথে চলে যাওয়া তা কিন্তু নয়। বিপদগামী বলতে আমরা অনেক সময় বলে দিই ছেলেটি বিপদ, বা তোমাদের বয়সটাই হলো বিপদগামী হওয়ার, বা ছেলেটি বিপদগামী হয়েছে, তার মানে বেপথে চলে গিয়েছে। এখানে বেপথ মানে কিন্তু খারাপ পথ নয়, বেপথ মানে বলছে যে পথ ভুলিয়ে দেওয়া। এটার বাংলা একটা গান আছে, আমি তোমাদেরকে একটু পরে এটা বলবো বলে এখন বলছি যে অ্যাক্টিভিটিটা করতে দাও। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং, অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দেয়ার প্রপার অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস গিভেন। A B C D E আছে। দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ। বি আছে শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম। সি আছে শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। ডি আছে এ রিহার্সাল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন। এইবার দেখো এগুলোর মধ্যে সব থেকে প্রথমে কোনটা হচ্ছে, তোমরা যদি খুলে দেখো তাহলে তো পারবেই, নাহলে এমনিতেও মানে যেহেতু একবার রিডিং পড়েছো তোমরা এখন দেখো পারবে। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন এটা হচ্ছে 1। এ রিহার্সাল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট এটা হচ্ছে 2। আর দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ এটা হচ্ছে 3। আর শান্তিনিকেতন ইজ দ্য গ্রেট সেন্টার অফ এডুকেশন এটা হলো 4। আর শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম এটা হচ্ছে 5। তার মানে আমার নাম্বারিংটা যদি এরকম করা হয় 3 5 4 2 1, ABCDE, এ এটা হবে 3, বি হবে 5, সি হবে 4, ডি হবে 2 আর ই হবে 1। এবার অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই জায়গাটাতে তোমরা হোঁচট খাও, বারবার ভয় পাবে না। কোনো একটা প্রশ্ন যেটা করা হচ্ছে সেই প্রশ্নটা পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে, তার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে যদি আমরা ঠিকঠাক মিলিয়ে নিতে পারি তাহলে সে প্রশ্নের উত্তর কিন্তু সহজ। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এই জিনিসগুলোকেও খেয়াল করব। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া নাই। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, দেখো এখানে বলেছে দে আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম,
দ্য স্কাই ইজ দেয়ার রুফ, ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস। কোথাও কিন্তু বলা নেই তারা কেন বসে আছে, কিন্তু আমরা এতক্ষণ পড়ার পর কী বুঝতে পারলাম, তারা পড়াশোনার জন্য বসে আছে, তারা শিখবার জন্য বসে আছে। তাহলে এটার উত্তরটা একটু কিন্তু ডিফারেন্ট হবে, এটা আমি নিজে বলে দিচ্ছি। তোমরা যদি তোমাদের বিদ্যালয়ের স্যারদের দিকে দেখাও, ম্যাডামদের দেখাও, তাহলে আমার মনে হয় না তারা তোমাকে এই বিষয়টা নাম্বার দেবেন না, এরকম হবে। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, তার উত্তর এরকম করে করো, দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, কী জন্যে? তারা শিখবার জন্যে, টু লার্ন ফ্রম দ্য নেচার। তাহলে তারা প্রকৃতির কাছ থেকে শিখবো বলেই এখানে বসে আছে। তাহলে ক্লাসরুমের কথাটা বলতে হলো না। বি, হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন, ওখানে আছে দ্য বেল, দ্য বেল উইল রিং, হোয়াট উইল রিং, তাহলে হোয়াটের জায়গায় খালি দ্য বেল লিখে দাও, তাহলে দেখো উত্তরটা হয়ে যাবে, দ্য বেল উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশনস। হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড, তাহলে হাউ কিভাবে ব্যবহৃত হতো, দেখো এখানে বলেছে এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস হেয়ার, তাহলে ফর দিয়ে শুরু করতে পারো, বা এ রিহার্সাল ফর এ ড্রামা, তাহলে উত্তরটা এরকম করে শুরু করো, হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ, তাহলে লেখো দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইজ ইউজড ফর রিহার্সাল অফ এ ড্রামা। ডি, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর, এখানে সাবজেক্ট কি? শান্তিনিকেতন, তাহলে শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। আগের পৃষ্ঠে বলেছে দেখো, শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর, তার উত্তর হচ্ছে শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সের মধ্যে দেখো কী কী আছে, ডেলি, আর্লি, ব্রাইটলি, ব্রেভলি। এ, সোলজার্স ফাইট, তোমরা নিজেরা এখন যথেষ্ট পড়াশোনা করো, সোলজার্স ফাইট সাহসের সঙ্গে, ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। আই গো টু স্কুল ডেলি, উই শুড গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, দ্য সান সাইন্স ডেলি, না ব্রাইটলি, দ্য সান সাইন্স ব্রাইটলি, তাহলে সূর্যের আলো উজ্জ্বলভাবে প্রকাশিত হয়। তাহলে এরকমভাবে আমরা অনায়াসেই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবো। এবার অ্যাক্টিভিটি 7, 7C, 7B, 8A এবং 8B অনেকগুলো আছে। তাহলে এইগুলো আর এখন তোমাদের করছি না। আজকে তোমাদের যেটা বললাম যে এই যে রেড রোডস দ্যাট রান ফ্রম দ্য ভিলেজেস লিড মাই মাইন্ড অস্ট্রে, তাহলে এটার বাংলা মানেটা হচ্ছে, এটা খুব সুন্দর গান আছে, এই গানটা করবো আগে আমি দুটো কথা বলি। যে আমরা বিশ্বভারতীতে যখন ছাত্র অবস্থায় ছিলাম, তখন বিদ্যাভবনের যে হোস্টেলে থাকতাম, সেই হোস্টেলে আমাদের যে ব্লক ছিল, সেই ব্লকে অনেকগুলো রুম ছিল। সেই রুমের কোনো একটিতে আমাদের এক দাদা, ইতিহাস ভবনের একজন দাদা, সেই দাদা এই গানটা কিন্তু খুব সুন্দর করতো এবং অপূর্ব সুন্দর গিটার বাজাতেন। খুবই দুর্ভাগ্য আমাদের যে সে দাদাটি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ফুসফুসের একটা অপারেশনে বহরমপুর শহরে অপারেশনের পর তার আর জ্ঞান ফেরেনি। আমাদের খুব প্রিয় দাদা ছিল। আমরা যখনই আমাদের মন খারাপ করতো, যখনই আমাদের হইচই করবার মন হতো, যখনই আমাদের গল্পগুজব করবার মন হতো, আমরা ওই দাদার রুমে যেতাম। আমি দাদার নামটাও বলে দিচ্ছি, সোমনাথ ঘটক। আমার যারা যারা বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন আমার সময়ের, তারা সকলেই প্রায় চিনবেন। একদম নির্বিবাদী দাদা, অসম্ভব ভালো গিটার বাজাতে পারতেন। আমরা সবসময় অনুরোধ করতাম যে একটা গান গেয়ে শোনাও না, মানে একটা গান গিটারে বাজিয়ে শোনাও না।
তা যখনই যেতাম তখনই কিন্তু সোমনাথ দা এই গানটাই করতো। এই যে রেড রোডস মানেটা বোঝো, এটার বাংলা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই গানটা আমি এই গানটা সোমনাথ দাকে যখন বলতাম যে গিটারে বাজাও, তখন সোমনাথ দা বারবার গানটা শোনাতো। আমি তোমাদের কাছেও মানে 4 লাইন, খালি 4 লাইন যে গানটা আছে সেই গানটা আমি তোমাদের দিকে একটু করে শোনাচ্ছি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যাই ধুলাই রে, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। আজকে বুঝতে পারি সোমনাথ যখন গিটারটা বাজাতো না, তখন এই গিটারের মধ্যে যে আঙুলে যে একটা ইয়ে পড়া থাকে, হাত যাতে কেটে না যায় তার জন্য, এবং ওই লোহার টুপিটা পরা থাকতো আঙুলে, সেটা গিটারের তারের মধ্যে যখন ক্যাচ 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 করে সরে যেত, একটা অদ্ভুত সুন্দর আওয়াজ হতো। এত সুন্দর বাজাতো সোমনাথ দা। তা আমি এই যখন থেকে ছেলে মেয়েদের স্কুলে এই চ্যাপ্টারটা পড়াই, আমি প্রত্যেকটা ব্যাচে, প্রত্যেকটা ক্লাসে, মানে বিভিন্ন সেকশনে আমি ওদের দিকে এই গানটা যতবার বলি ততবারই কিন্তু আমার বারবারই সোমনাথ দার কথা মনে আসে। এবং আমি যখনই ভেবেছি যে অর্জুন বলে যে চ্যানেল যদি কোনোদিন আমি এরকম করে কোনোদিন সবার সামনে তুলে ধরবার সুযোগ পাই, সেদিনকে আমি অবশ্যই সোমনাথ দার কথা উল্লেখ করব। এই গানটা শুনলেই আমার খালি সোমনাথ দার কথাই মনে পড়ে। তাহলে আজকে তোমাদের এইটুকুই। এরপরে অ্যাক্টিভিটি যেগুলো বাকি থাকলো সেই অ্যাক্টিভিটিগুলো পরে আবার পড়াবো। কিন্তু বিশ্বাস করো, শান্তিনিকেতনের এই বৈতালিকের সময় প্রত্যেক দিন বৈতালিকে একটা কোনো নতুন গান গাওয়া হতো। এখানে যে গানটা আছে, ও আমাদের শান্তিনিকেতন, সে যে এই মানে যত রকম গান আছে প্রত্যেক দিন একটা করে। এবং খেতে যাওয়ার সময় রাত্রিতে যখন হোস্টেল থেকে খাবার জায়গায় যাওয়া হতো, তখন ছেলেমেয়েরা লাইন দিয়ে যেত এবং নাচতে নাচতে গাইতে গাইতে তারা গান করতে করতে আনন্দ করতে করতে হাততালি দিতে দিতে তাদের সঙ্গে দাদা দিদিরা থাকতেন, তারাও গান করতেন। সে এক অদ্ভুত পরিবেশ। এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা ওখানে মানুষ হয়। তার জন্য তোমরা যদি এমনিতেও শান্তিনিকেতন কেউ কখনো ঘুরতে যাও, তাহলে দেখবে যে সমস্ত যেন তোমাদের চোখের সামনে ভাসবে। আজকে তাহলে এটুকুই। গানটা কিন্তু একবার ইউটিউবে শুনে নেবে।